আজ আমি আপনাদের শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে নেওয়া একটি ছোট গল্প। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তো নতুন করে বলার আর কিছুই নেই। তিনি আমাদের বাঙালি তথা ভারতবর্ষের গর্ব। সেই রবীন্দ্রনাথ ঠাকুরকেই শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শুরু করছি আমার আজকের গল্প পাঠ। শ্রোতাদের সুবিধার্থে গল্পের ভাষা সহজ ও পরিবর্তন করে নিয়েছি আমি। গল্পের নাম এক রাত্রি। সুরবালার সঙ্গে একত্রে পাঠশালায় গিয়েছি। বউ খেলেছি। তাদের বাড়ি গেলে সুরবালার মা আমাকে বড় যত্ন করতেন। আমাদের দুজনকে এক করে তারা নিজেদের মধ্যে বলা বলি করতেন। দুটিতে বেশ মানায়। ছোট ছিলাম, কিন্তু কথাটার অর্থ একরকম বুঝতে পারতাম। সুরবালার প্রতি যে সর্বসাধারণের অপেক্ষায় আমার কিছু বিশেষ দাবি ছিল, সেই ধারণা আমার মনে বদ্ধমূল হয়ে গিয়েছিল। সেই অধিকার মদে মত্ত হয়ে তার প্রতি যে আমি শাসন উপদ্রব করতাম না তা নয়। সেও সহিষ্ণুভাবে আমার সকল রকম ফরমাস খাটত, শাস্তিও বহন করত। পাড়ায় তার রূপের প্রশংসা ছিল বেশ, কিন্তু বর্বর বালকের চোখে সৌন্দর্য কোনো গৌরব ছিল না। আমি কেবল জানতাম সুরবালা আমার প্রভুত্ব স্বীকার করার জন্যই গৃহে জন্মগ্রহণ করেছিল। এই জন্য সে আমার বিশেষ অবহেলার পাত্র। আমার পিতা চৌধুরী জমিদারের নায়েব ছিলেন। তার ইচ্ছা ছিল আমার হাতটা পাকলেই আমাকে জমিদারি সেরেস্তার কাজ শিখিয়ে একটা কোথাও গোমস্তাগিরিতে প্রবৃত্ত করে দেবেন। কিন্তু আমি মনে মনে তাতে রাজি ছিলাম না। আমার পাড়ায় নীলরতন যেমন কলকাতায় পালিয়ে লেখাপড়া শিখে কালেক্টর সাহেবের নাজির হয়েছে, আমার জীবনের লক্ষ্য সেইরূপ উচ্চ ছিল। কালেক্টরের নাজির না হতে পারি, জজ আদালতের হেড ক্লার্ক তো হব, এই আমি মনে মনে নিশ্চয়ই স্থির করে রেখেছিলাম। সর্বদাই দেখতাম আমার বাবা ওই উক্ত আদালতজীবীদের অত্যন্ত সম্মান করতেন। নানান উপলক্ষে মাছটা, তরকারিটা, টাকাটা, শিকেটা দিয়ে তাদের পূজা অর্চনা করতে হতো। তাও শিশুকাল থেকে আমার জানা ছিল। এই জন্য ওই আদালতের ওই ছোট ছোট কর্মচারী, এমনকি পেয়াদাগুলোর প্রতি পর্যন্ত হৃদয়ের মধ্যে একটা বেশ সম্ভ্রমের আসন পাতা ছিল। এরা আমাদের বাংলাদেশের পূজ্য দেবতা। ৩৩ কোটি ছোট ছোট নতুন সংস্করণ। বৈষয়িক সিদ্ধিলাভ সম্বন্ধে স্বয়ং সিদ্ধিদাতা গণেশের অপেক্ষায় এদের প্রতি লোকের আন্তরিক নির্ভরতা ঢের বেশি। সুতরাং পূর্বে গণেশের যা কিছু পাওনা ছিল, আজ এরাই তার সমস্তটা পেয়ে থাকে। আমিও নীলরতনের মতো উৎসাহিত হয়ে এমন সময় বিশেষ সুযোগ পেয়ে কলকাতায় পালিয়ে গেলাম। প্রথমে গ্রামের একজন পরিচিত লোকের বাসাতেই থাকতাম। তারপরে বাবার কাছ থেকে কিছু কিছু অধ্যয়নের সাহায্য পেতে লাগলাম। লেখাপড়া যথানিয়মে চলতে লাগলো। এর উপর আবার সভা সমিতিতে যোগও দিতাম। দেশের জন্য হঠাৎ প্রাণ বিসর্জন করা যে অত্যন্ত আবশ্যক, এই সম্বন্ধে আমার সন্দেহ ছিল না। কিন্তু কি করেই উক্ত দুঃসাধ্য সাধন করব তা আমার জানা ছিল না, এবং কেউ দৃষ্টান্তও দেখাতো না। কিন্তু তা বলে উৎসাহের কোনো ত্রুটি ছিল না। আমরা পাড়ায় গিয়ে ছেলে, কলকাতায় ইঁচড়ে পাকা ছেলেদের মতন সকল জিনিসকেই পরিহাস করতে শিখিনি। সুতরাং আমাদের নিষ্ঠা অত্যন্ত দৃঢ় ছিল। আমাদের সকল কর্তৃপক্ষেরা বক্তৃতা দিতেন, আর আমরা চাঁদা আদায়ের খাতা নিয়ে না খেয়ে দুপুরে রৌদ্রে টোটো করে বাড়ি বাড়ি ভিক্ষা করতে বেড়াতাম। রাস্তার ধারে দাঁড়িয়ে বিজ্ঞাপন বিলি করতাম। সভাস্থলে গিয়ে বেঞ্চি চৌকি সাজাতাম। দলপতির নামে কেউ একটা কথা বললে কোমর বেঁধে মারামারি করতে উদ্যত হতাম। শহরের ছেলেরা এইসব লক্ষণ দেখে আমাদের বাঙাল বলত। নাজির সেরেস্তা হতে এসেছিলাম, কিন্তু মার্চেনি গ্যারিবল্ডি হওয়ার আয়োজন করে লাগলাম। এমন সময় আমার পিতা এবং সুরবালার পিতা একমত হয়ে সুরবালার সাথে আমার বিবাহের জন্য উদ্যত হলেন। আমি 15 বছর বয়সে কলকাতায় পালিয়ে এসেছিলাম। তখন সুরবালা ছিল 8, এখন আমি 18।
পিতার মতে আমার বিবাহের বয়স ক্রমে উত্তীর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু এদিকে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি আজীবন বিবাহ না করে স্বদেশের জন্য মরব। বাবাকে বললাম, বিদ্যা অভ্যাস সম্পূর্ণ সমাধান না করে আমি বিবাহ করব না। 2-4 মাসের মধ্যেই খবর এলো উকিল রামলোচন বাবুর সাথে সুরবালার বিবাহ হয়ে গেছে। পতিত ভারতে চাঁদা আদায়ের কার্যে ব্যস্ত ছিলাম। এই সংবাদ অত্যন্ত তুচ্ছ বলেই মনে হলো তখন আমার কাছে। এন্ট্রান্স পাস করেছি, ফার্স্ট আর্টস দেব, এমন সময় পিতার মৃত্যু হলো। সংসারে কেবল আমি একা নই, আমার মা ও 2 ভগিনী ছিল। সুতরাং কলেজ ছেড়ে কাজের সন্ধানে ফিরতে হলো। বহু চেষ্টায় নোয়াখালী বিভাগের একটি ছোট শহরে এন্ট্রান্স স্কুলের সেকেন্ড মাস্টারের পদ পেলাম। মনে করলাম আমার উপযুক্ত কাজ পেয়েছি। উপদেশ এবং উৎসাহ দিয়ে এক একটি ছাত্রকে ভাবি ভারতের এক একটি সেনাপতি করে তুলব। কাজও আরম্ভ করে দিলাম। দেখলাম ভারতবর্ষের অপেক্ষায় আসন্ন পরীক্ষার তারা ঢের বেশি। ছাত্রদের গ্রামার, অ্যালজেব্রা বহির্ভূত কোনো কথা বললে হেডমাস্টারের রাগ হয়। মাস 2-এর মধ্যে আমারও উৎসাহ নিস্তেজ হয়ে গেল। আমাদের মতন প্রতিভাহীন লোক ঘরে বসে নানান রূপ কল্পনা করে অবশেষে কার্যক্ষেত্রে নামিয়া ঘাড়ি নাঙল বাহিয়া পশ্চাৎ হইতে ল্যাজমূলা খেয়ে নতশিরে সহিষ্ণুভাবে প্রত্যহিক মাটি ভাঙার কাজ করে সন্ধ্যাবেলা 1 পেট জাপ না খেতে পেলেই সন্তুষ্ট থাকে। লম্পে চম্পে আর উৎসাহ থাকে না। অগ্নিদাহের আশঙ্কায় একজন করে মাস্টার স্কুলের ঘরে বাস করত। আমি একা মানুষ, আমার উপরেই সেই ভার এসে পড়ল। স্কুলের বড় আটচালা সংলগ্ন একটি চালায় আমি বাস করতাম। স্কুল ঘরটি লোকালয় থেকে কিছুটা দূরে ছিল, বড় পুষ্করিণীর ধারে। চারিদিকে সুপুরি, নারকেল, মাদার গাছ এবং স্কুলগৃহের প্রায় গায়েই 2টো প্রকাণ্ড বৃক্ষ নিম গাছ গায়ে গায়ে সংলগ্ন হয়ে ছায়াদান করত। একটা কথা এতদিন উল্লেখ করিনি এবং এতদিন উল্লেখযোগ্য বলে মনেই হয়নি। এখনকার সরকারি উকিল রামলোচন রায়ের বাসা আমাদের স্কুল ঘরের কাছাকাছি এবং তার সঙ্গে তার স্ত্রীও আমার বাল্যসখী সুরবালা ছিল, তা আমার জানা ছিল। রামলোচনবাবুর সঙ্গে আমার আলাপ হলো। সুরবালার সাথে বাল্যকালে আমার জানাশোনা ছিল, তা রামলোচনবাবু জানতেন কি না তা জানি না। আমিও নতুন পরিচয়ে সে সম্বন্ধে কোনো কথা বলা সঙ্গত বোধ করলাম না এবং সুরবালাও যে কোনো কালে আমার জীবনের সঙ্গে কোনোরূপ জড়িত ছিল সে কথা আমার ভালো করে মনে উদ্যতও হলো না। একদিন ছুটির দিনে রামলোচনবাবুর বাসায় তার সাথে সাক্ষাৎ করতে গেছি। মনে নয় কী বিষয়ে আলোচনা হচ্ছিল, বোধ করি বর্তমান ভারতবর্ষের দুরবস্থা সম্বন্ধে। তিনি যে সে বিষয়ে চিন্তিত ম্রিয়মাণ ছিলেন তা নয়, কিন্তু বিষয়টা এমন যে আমাকে টানতে টানতে সম্বন্ধে ঘণ্টাখানেক অনর্গল শখের দুঃখ করা যেতে পারে। এমন সময় পাশের ঘরে অত্যন্ত মৃদু একটি চুড়ির টুংটাং, কাপড়ের একটুখানি খসখস, পায়েরও একটুখানি শব্দ শুনতে পেলাম। বেশ বুঝতে পারলাম জানালার ফাঁক দিয়ে কোনো এক কৌতূহলপূর্ণ নেত্র আমাকে নিরীক্ষণ করছে। তৎক্ষণাৎ 2টি চোখ আমার মনে পড়ে গেল, সেই বিশ্বাস, সরলতা, শৈশব পিঠিতে ঢলঢল 2খানি বড় বড় চোখ, কালো কালো তারা, ঘন কৃষ্ণ পল্লব, স্নিগ্ধ সেই দৃষ্টি। সহসা হৃৎপিণ্ডটাকে কে যেন একটা কঠিন মুষ্টির দ্বারা চেপে ধরল। বেদনায় ভেতরটা টন টন করে উঠল। বাসায় ফিরে আসলাম, কিন্তু সেই ব্যথা যেন লেগেই রইল। লিখি বা পড়ি, যাই করি, কিছুতেই মনের ভার যেন দূর হতেই যায় না। মনটা সহসা একটা বৃহৎ বোঝার মতো হয়ে বুকের শিরা ধরে দুলতে লাগলো। সন্ধ্যাবেলা একটু স্থির হয়ে ভাবতে লাগলাম, এমনটা হলো কেন? মনের মধ্যে হইতে একটু উত্তর আসিল, তোমার সেই সুরবালা কোথায় গেল? আমি প্রত্যুত্তরে বললাম, আমি তো তাকে ইচ্ছা করেই ছেড়ে দিয়েছি। সে কি চিরকাল আমার জন্য বসে থাকবে? মনের ভেতরে কে বলল, তখন ইচ্ছা করলেই যাকে পেতে পারতে, এখন মাথা খুঁড়ে মরলেও তাকে একবার চোখে দেখবার অধিকারটুকু পাবে না। সেই শৈশবে সুরবালা তোমার যত কাছেই থাকুক, তার চুরির শব্দ শুনতে পাও, তার মাথা ঘষার গন্ধ অনুভব করতে পারো, কিন্তু মাঝখান বরাবর একখানি দেওয়াল থেকেই যাবে।
আমি বললাম, তা থাক না, সুরবালা আমার কে? উত্তর শুনলাম, সুরবালা আজ তোমার কেউ নয়, কিন্তু সুরবালা তোমার কিনা হতে পারত। সে কথা সত্য, সুরবালা আমার কিনা হতে পারত। আমার সবচেয়ে অন্তরঙ্গ, আমার সবচেয়ে নিকটবর্তী, আমার জীবন সমস্ত দুঃখ সুখের ভাগিনী হতে পারত সে আজ। সে আজ কত দূর, এত পর, আজ তাকে দেখা দোষ, তার সঙ্গে কথা কওয়া দোষ, তার বিষয়ে চিন্তা করা পাপ। আর একটা রামলোচন, কোথাও কিচ্ছু নেই, হঠাৎ করে এসে উপস্থিত, কেবল গোটা কয়েক মন্ত্র মুখস্থ করিয়া সুরবালাকে পৃথিবী আর সকলের নিকট থেকে এক মুহূর্তে ছো মেরে নিয়ে চলে গেল। আমি মানব সমাজে নতুন নীতি প্রচার করতে বসিনি, সমাজ ভাঙতেও আসেনি, বন্ধন ছিঁড়তেও চাই না। আমি আমার মনের প্রকৃতি ভাবটা আর কি ব্যক্ত করছি মাত্র। আপন মনে যে সকল ভাব উদয় হয় তারই কি সবসময় বিবেচনাসঙ্গত হয়? রামলোচনের গৃহব্যক্তি আড়ালে যে সুরবালা বিরাজ করছিল, সে যে রামলোচনের অপেক্ষা বেশি করে আমার, এ কথা আমি কিছুতেই মন থেকে তাড়িয়ে দিতে পারলাম না। এইরূপ চিন্তা নিতান্ত অসঙ্গত, অন্যায়, তা স্বীকার করি, কিন্তু অস্বাভাবিক তো নয়। এখন থেকে আর কোনো কাজেই যেন মন বসাতে পারি না। দুপুরবেলা ক্লাসে যখন ছাত্ররা গুনগুন করতে থাকে, বাইরে সমস্তটা ঝাঁঝা করে, ঈষৎ উত্তপ্ত বাতাস নিম গাছের পুষ্পমঞ্জুরির সুগন্ধ বহন করে আনত, তখন ইচ্ছা করতো জানি না। এই পর্যন্ত বলতে পারি, ভারতবর্ষের সেই সমস্ত ভাবী আশাস্পন্দ দিকের ব্যাকরণের ভ্রম সংশোধন করে জীবনযাপন করতেই ইচ্ছা করতো না। স্কুলের ছুটি হয়ে গেলে আমার বৃহৎ ঘরে একলা থাকতে মন টিকতো না কিছুতেই, অথচ কোনো ভদ্রলোক দেখা করতে আসলেও অসহ্য বোধ হতো। সন্ধ্যাবেলা পুষ্করণীর ধারে সুপুরি নারকেল গাছের অর্থহীন মর্মর ধ্বনি শুনতে শুনতে ভাবতাম, মানুষ সমাজ একটা জটিল ভ্রমের জাল, ঠিক সময়ে ঠিক কাজ করতে কারো মনে পড়ে না, তারপরে বেঠিক সময়ে বেঠিক বাসনা নিয়ে সে অস্থির হয়ে মরে। তোমার মতন লোক সুরবালার স্বামীটি হয়ে বুড়ো বয়স পর্যন্ত বেশ সুখে থাকতে পারত। তুমি কিনা হতে গেলে গ্যারিবল্ডি, এবং হলে শেষে এই পাড়া গিয়ে স্কুলের সেকেন্ড মাস্টার। আর ওই রামলোচন রায় উকিল, তার বিশেষ করে সুরবালার স্বামী হবার কোনো জরুরি আবশ্যক ছিলই না। বিবাহের পূর্ব মুহূর্ত পর্যন্ত তার পক্ষে সুরবালাও যেমন, ওই ভবশঙ্করীও তেমনই ছিল। সে কিনা কিছুমাত্র না ভাবিয়া চিন্তিয়া বিবাহ করিয়া সরকারি উকিল হয়ে দিব্যি 5 টাকা রোজগার করছে। যেদিন দুধে ধোঁয়ার গন্ধ হয় সেদিন সে সুরবালাকে তিরস্কার করে, যেদিন মন প্রসন্ন থাকে সেদিন সে সুরবালার জন্য গহনা গড়াতে দেয়। বেশ মোটাসোটা, চাপকান পরা, কোনো অসন্তোষ নেই। পুষ্করণীর ধারে বসে আকাশের তারার দিকে চেয়ে কোনোদিন হাহুতাশও করে সন্ধ্যা যাপন করে না। রামলোচন একটা বড় মকদ্দমায় কিছুকালের জন্য অন্যত্র গিয়েছিল। আমি স্কুল ঘরে যেমন একাকী ছিলাম, সেদিন সুরবালার ঘরেও সুরবালা বোধহয় এইরূপ একাই ছিল। মনে আছে সেদিন সোমবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বেলা 10টা থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়তে আরম্ভ করলো। আকাশের ভাবগতিক দেখে হেডমাস্টার সকাল সকাল স্কুল ছুটি দিলেন। খণ্ড খণ্ড কালো মেঘ যেন একটা কি মহা আয়োজনের সমস্ত দিন আকাশের আনাগোনা করে বেড়াতে লাগলো। তারপর দিন বিকেলের দিকে মুষলধারে বৃষ্টি এবং সঙ্গে সঙ্গে ঝড়ও আরম্ভ হয়ে গেল। যত রাত্রি হতে লাগলো বৃষ্টি এবং ঝড়ের বেগ ততই বাড়তে লাগলো। প্রথমে পূর্ব দিক থেকে বাতাস বইছিল, ক্রমে উত্তর এবং উত্তর পূর্ব দিক থেকে বইতে শুরু করলো। এই রাতে ঘুমাবার চেষ্টা করা একেবারেই বৃথা। মনে পড়ল এই দুর্যোগে সুরবালা ঘরে একলা আছে। আমাদের স্কুলঘর তাদের ঘরের অপেক্ষায় অনেক বেশি মজবুত। কতবার মনে করলাম তাকে স্কুল ঘরে ডেকে এনে আমি পুষ্করণীর পাড়ে রাত্রি যাপন করব, কিন্তু কিছুতেই মন স্থির করে উঠতে পারলাম না। রাত্রি যখন 1টা-1:30 হবে, হঠাৎ বাণীর ডাক শোনা গেল। সমুদ্র ছুটে আসছে। ঘর ছাড়িয়া বাইরে গেলাম, সুরবালার বাড়ির দিকে চললাম। পথে আমাদের পুষ্করণীর পাড়, সেই পর্যন্ত যেতে না যেতেই আমার হাঁটু জল হলো। পাড়ের উপর যখন উঠে দাঁড়ালাম তখন দ্বিতীয় আর একটা তরঙ্গ এসে উপস্থিত হলো। আমাদের
পুকুরের পাড়ে একটা অংশ প্রায় 10-11 হাত উঁচু হবে। পাড়ের উপর আমি যখন উঠলাম, বিপরীত দিক হতে আরেকটি লোকও উঠল। লোকটি যে কে তা আমার সমস্ত অন্তরাত্মা আমার মাথা থেকে পা পর্যন্ত বুঝতে পারল, এবং সেও আমাকে জানতে পারল, তাতে আমার কোনো সন্দেহ নেই। আর সমস্ত জলমগ্ন হয়ে গেছে। কেবল হাত 5-6 দ্বীপের উপর আমরা দুটি প্রাণী এসে দাঁড়ালাম। তখন প্রলয়কাল। তখন আকাশে তারার আলো ছিল না, পৃথিবীর সমস্ত প্রদীপ নিভে গেছে। তখন একটা কথা বললেও ক্ষতি ছিল না, কিন্তু একটা কথা বলাও গেল না। কেউ কাউকে একটা কুশল প্রশ্নও করতে পারল না। কেবল দুজনে অন্ধকারের দিকে চেয়ে রইলাম। পদতলে গাঢ় কৃষ্ণবর্ণ উন্মত্ত মৃত্যু স্রোত গর্জন করে ছুটে চলল। সমস্ত বিশ্ব সংসার ছেড়ে সুরবালা আমার কাছে এসে দাঁড়িয়েছে। আজ আমি ছাড়া সুরবালার আর কেউ নেই। কবেকার সেই শৈশবের সুরবালা কোনো এক জন্মান্তর, কোনো এক পুরাতন রহস্য অন্ধকার হইতে হেসে এই সূর্যালোকিত লোকপূর্ণ পৃথিবীর উপরে আমারই পার্শ্বে এসে সংলগ্নিত হয়েছিল। আর আজ কতদিন পরে সেই আলোকময় লোকময় পৃথিবী ছেড়ে এই ভয়ঙ্কর জনসমুদ্র প্রলয় অন্ধকারের মধ্যে সুরবালা একাকিনী আমারই পার্শ্বে এসে আবার উপনীত হয়েছে। জন্মস্রোত এই নাবালিকাকে আমার পাশে এনে ফেলেছিল। মৃত্যুস্রোত সেই বিকশিত পুষ্পটিকে আমারই কাছে এনে ফেলেছে। এখন কেবল আর একটা ঢেউ আসলেই পৃথিবীর এই প্রান্তটুকু থেকে বিচ্ছেদের এই বৃন্তটুকু হইতে খসে আমরা দুজনেই এক হয়ে যাই। সেই ঢেউ না আসুক, স্বামী পুত্র পরিবার নিয়ে সুরবালা চিরদিন সুখে থাকুক। আমি এই এক রাত্রের মহাপ্রলয়ের তীরে দাঁড়িয়ে অনন্ত আনন্দের স্বাদ পেয়েছি। রাত্রি শেষ হয়ে আসলো, ঝড় থেমে গেল, জল নেমে গেল। সুরবালা কোনো কথা না বলে বাড়ির দিকে চলে গেল। আমিও কোনো কথা না বলে আমার ঘরে গেলাম। ভাবলাম, আমি নিজে নাজিরও হই নাই, সেরেস্তেদারও হই নাই, গ্যারিবল্ডিও হইনি। আমি এক ভাঙা স্কুলের সেকেন্ড মাস্টার। আমার সমস্ত জীবনে কেবল ক্ষণকালের জন্য একটি অনন্ত রাত্রি উদয় হয়েছিল। আমার পরমায়ুর সমস্ত দিন রাত্রির মধ্যে সেই একটি মাত্র রাত্রিই আমার তুচ্ছ জীবনের একমাত্র চরম সার্থকতা।